আমার স্বামী আমাকে বিয়ে করেছে তার বাবার মন রক্ষার্থে, কিন্তু আমাকে তার পছন্দ না। এটা আমি বিয়ের আগে জানতাম না। আমার স্বামীর বাসায় একটা কাজের মেয়ে ছিল। আমার স্বামী আমার হাতের চা খেত না। সবসময় কাজের মেয়ের হাতে তৈরি করা চা খেত। আমি মনে মনে চিন্তা করলাম, আমার স্বামী কাজের মেয়ের হাতে তৈরি করা চা খেতে চায় কেন? আমিও তো ভালো করে চা বানাতে পারি। একদিন আমার স্বামীর রুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেললাম। মূল বিষয়টা তাহলে বলি। আমায় একটা কাজ দিবেন? আমি সব কাজ করতে পারবো। আর আমায় বেতনও কম দিবেন। মেয়েটার মুখ দেখে মনে হয় 2-3 দিন পেটে কিছু যায়নি। বয়সটা খুব বেশি হলেও 22-এর কাছাকাছি হবে। বাহিরে জ্বর হচ্ছে খুব। মাঝে মাঝে বাজ পড়ছে। চেহারা হালকা শুকানো মনে হলেও লাবণ্যতা হারিয়ে যায়নি। মেয়েটি দেখতে অনেক সুন্দর। চেহারায় একটা মায়া আছে। মোল্লা বাড়ির বর কর্ত্রীও সেই মায়া থেকে রক্ষা পেলেন না। তার মনে মেয়েটার জন্য অদ্ভুত একটা অনুভূতির জন্ম হয়। তিনি বললেন, তুমি কি রান্না করতে পারো? জি, পারি। ঠিক আছে। আমার ছেলের বিয়ে। রান্নার জন্য লোক নেওয়া হয়েছে। তুমি তাদের হাতে হাতে সাহায্য করবে। পাশাপাশি অন্যান্য যেই কাজগুলো রয়েছে সেগুলো করবে। কিন্তু বিয়ের অনুষ্ঠান শেষ হলে তোমায় চলে যেতে হবে না। তুমি আমাদের বাড়িতেই কাজ করবে। জি। তাহলে ভিতরে গিয়ে কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, আগে মাথা ভালো করে মুছে কিছু খেয়ে নাও। মেয়েটা ছলছল চোখে বাড়ির বর কর্ত্রীর দিকে তাকালো। যেন অশেষ কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক স্বরূপ এখনই তার চোখ থেকে জল গড়িয়ে পড়বে। বাড়ির বর কর্ত্রী বললেন, আমি বাড়ির কাউকে ডাক দিচ্ছি। সে তোমাকে ভিতরে নিয়ে গিয়ে সব বুঝিয়ে দিবে। বর কর্ত্রীর ডাক শুনে বাড়ির ভিতর থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। বয়সটা খুব বেশি হলে 18-19 হবে। পরনের পোশাক বেশ দামি। গলায় স্বর্ণের অলংকারও পরা। মনে হয় এই পরিবারেরই কোনো সদস্য হবে, বা কোনো আত্মীয় হতে পারে। মেয়েটা এসেই বলল, ফুপি, আমায় ডেকেছ? হ্যাঁ রে। শোন, এই মেয়েটা আজ থেকে আমাদের বাড়িতে কাজ করবে। ওকে ভিতরে নিয়ে গিয়ে আগে কিছু খাওয়াবি, তারপর কাজগুলো বুঝিয়ে দিবি। ঠিক আছে ফুপি। মেয়েটা বাড়ির ভিতরের দিকে গেল। বাড়ির বর কর্ত্রী এতক্ষণ লক্ষ্য করেননি, কিন্তু এবার তিনি লক্ষ্য করলেন মেয়েটার চেহারাটা অনেক সুন্দর। শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান হিসেবে যদি কারো নাম সবার আগে আসে, তাহলে নিঃসন্দেহে তিনি হলেন মোহাম্মদ কাশেম মোল্লা। আর তার স্ত্রী হলেন আফসানা বেগম। মোল্লা বাড়ির বরকর্তা হলেন মোহাম্মদ কাশেম মোল্লা এবং বরকর্ত্রী হলেন আফসানা বেগম। শহরের মাঝখানে 3 তলা বিশিষ্ট বড় একটা বাড়ি আলো ঝলমল করছে। শান শওকত ও আভিজাত্যের ছোঁয়া পাওয়া রাজকীয় এই বাড়িতে বিয়ের আমেজ। বাড়ির একমাত্র ছেলে সোহাগ মোল্লার বিয়ে। আত্মীয় স্বজন ও তাদের কোলাহলে মুখর পুরো মোল্লা বাড়ি। সোহাগ নিজের ঘরে পোশাক পরে রেডি হচ্ছে। বাহিরে বন্ধুদের সাথে আড্ডা আছে। সোহাগ দেখতে অনেক স্মার্ট, যে কোন মেয়ে তাকে পছন্দ করবে। তার বয়স 25 পেরিয়েছে। 2 মাস আগেই 25তম বার্থডে চলে গেছে। স্টাইল করা মাথার চুলে তো কোনো কথাই নেই। সোহাগ তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে এলো। তাকে এইভাবে অবস্থায় দেখে বৃষ্টি বলল, এভাবে সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে? সোহাগ তাড়াহুড়োর মধ্যে উত্তর দিল, ফ্রেন্ডদের মিট করতে যাচ্ছি। মা কোথায়? বাহিরে। ওকে, বাই। বৃষ্টি সোহাগের নিজের বোন, কিন্তু সে মেয়ে হওয়ায় বাবা মায়ের কাছে খুব একটা গুরুত্ব পায়নি। বৃষ্টির বিয়ে হয়েছে 2 বছর হলো। সোহাগের মা আফসানা বেগম মানে বাড়ির বর কর্ত্রী বাহিরে বসে আছেন। বাড়ির বাহিরে বসার একটা জায়গা রয়েছে, তিনি সেখানেই রয়েছেন। সোহাগ গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা, আমি একটু ফ্রেন্ডদের মিট করতে যাচ্ছি। আর 2 দিন পর তোমার বিয়ে। আজ আবার কিসের ফ্রেন্ড? সবাই তো এখানেই রয়েছে। মা, ওরা বিদেশ থেকে আসছে। ওদের মিট তো করতেই হবে। তাছাড়া কোম্পানির একটা ডিলও রয়েছে। বাপ ছেলে শুধু কোম্পানি নিয়েই থাকো। আমি কিন্তু স্পষ্ট বলে দিচ্ছি সোহাগ, বিয়ের পর অবন্তীকে সময় দিতে হবে। ওহ মা, তুমিও না। যাও, কিন্তু সাবধানে। সোহাগ গাড়ি নিয়ে বেরিয়ে গেল।
আফসানা বেগম বসে থাকলেন। তিনি একাই রয়েছেন। এমনিতেই তিনি একা সময় কাটাতেই বেশি পছন্দ করেন। বাড়ির কর্তা কাশেম মোল্লা এখন অফিসে রয়েছেন। জরুরি একটা মিটিং অ্যাটেন্ড করেছেন তিনি। কাশেম মোল্লা নিজের পরিবারকে ভালোবাসেন, কিন্তু তিনি বিজনেসের পিছনে অধিক সময় ব্যয় করেন। সোহাগও তার মতোই হয়েছে। শ্রাবণ মাস, তাই সারাদিন মেঘলা আকাশ এবং ঝিরঝিরে বৃষ্টি নিয়েই কাটে। মাঝখানে আকাশ ভেঙে ঢল নামে, সাথে বিদ্যুৎ চমকানোর কানে তালা লাগা শব্দ। সোহাগের বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাতে সে খাওয়া দাওয়া করবে না, কারণ বন্ধুদের সাথে ছিল। টুকিটাকি খাওয়া দাওয়া হয়েছে, রাতে কিছু কাজ করতে হবে। তাই সে দিয়াকে বলল, কেউ যেন তার ঘরে 1 কাপ কফি পাঠিয়ে দেয়। দিয়া সোহাগের মামাতো বোন, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। ঘরে ঢুকতেই সোহাগের ফোনটা বেজে উঠল। সে ফোন রিসিভ করে কানে কথা বলতে বলতে এমন সময় হঠাৎ কফি হাতের মেয়েটাকে দেখে সোহাগ চমকে উঠে। মেয়েটা কফির কাপ হাতে সোহাগের ঘরে ঢোকে। সোহাগ মেয়েটার দিকে তাকিয়েই থমকে যায়। এই মেয়ে কে? এই মেয়েকে তো আমি আগে কখনো দেখিনি। মেয়েটা তো খুব সুন্দর। মেয়েটার চোখ দুটি এত সুন্দর কেন? আমি এই মেয়ের মুখখানা দেখে আমি এক অবাক দৃষ্টিতে চেয়ে রইলাম। মাশাল্লাহ, আল্লাহর কি অপরূপ সৃষ্টি! আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য মেয়েটির চেহারার ভিতর দিয়ে দিয়েছে। আল্লাহ যেন নিজ হাতে তাকে তৈরি করেছেন। আমি তাকে দেখে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কিন্তু এই মেয়ে কোথায় থেকে আসলো? এর আগে তো আমি কখনো তাকে দেখিনি। কে এই মেয়ে? ভাইজান, কফি ঠান্ডা হয়ে যাবে, দরুন কফি খান। আমি তার হাত থেকে কফিটা নিলাম এবং কফিটা খেয়ে নিলাম। অনেক স্বাদ হয়েছে কফি, তুমি তো দেখি ভালো কফি তৈরি করতে পারো। সোহাগ তার মাকে ডাক দিয়ে বললেন, মা, এই মেয়েটিকে আমি তো এর আগে এই মেয়েকে দেখিনি। বাবা, এই মেয়েটি একটি অচেনা মেয়ে, তার পরিচয় সম্পর্কে আমরা কিছুই জানি না। একদিন হঠাৎ করে আমাদের বাসায় ঢুকে বলতেছে আমাকে একটা কাজ দিবেন। আমি সব কাজ করতে পারবো। মেয়েটির কথা এবং তার অসহায় দেখে আমরা তাকে বাড়ির কাজের মেয়ে হিসেবে স্থান দিয়েছি। মা, তুমি খুব ভালো করেছো এই মেয়েটিকে জায়গা দিয়ে। ঠিক আছে বাবা, তুমি এখন চলো, তোমার জন্য সবাই ওয়াট করতেছে। তুমি এখনই বর সেজে যেতে হবে। ঠিক আছে মা, আমি রেডি হচ্ছি, তোমরা ওদের বলে দাও, তারপর আমি বিয়ে করে ফেলি। একদিন কাজের মেয়েটি বলল, ভাইজান, ভাবি অনেক সুন্দর, আপনি যেমন ভাবিও তেমন, আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। কি বলছো তুমি? তুমি কি জানো এই বিয়েতে আমি রাজি ছিলাম না, শুধু আমার বাবার কথায় আমি রাজি হয়েছি। বাবার খুব ইচ্ছা ছিল তাকে বউ করে আনার, বাবার দিকে তাকিয়ে আমি বিয়ে করেছি। আচ্ছা, তোমার একটা কথা বলি, তোমার বাসা কোথায়? তোমার মা বাবা, ভাই বোন তারা কোথায়? ভাইজান, আমি কিছুই জানি না। আমার ছোটবেলা থেকে বড় হয়েছি একটা অনাথ আশ্রমে। আমার জন্মের পর আমার মা বাবা কাউকে দেখিনি। আমার মা বাবা কোথায় থাকে, বেঁচে আছে কিনা মরে গেছে, তা আমি কিছুই জানি না। মেয়েটি এই কথা বলার সাথে সাথেই হাইমাও করে কান্না শুরু করে দিয়েছে। আমি বললাম, তুমি কাঁদছো কেন? মেয়েটির কান্না আমি কিছুতেই থামাতে পারছি না। মেয়েটিকে বললাম, তুমি কেঁদো না, তুমি এই বাড়িতে থাকবে, তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি এনে দিব, ঠিক আছে? এখন আর কেঁদো না। আচ্ছা, তোমার নামটা কি? যেহেতু তুমি এই বাড়িতে আছো সেহেতু তোমার নামটা জানা দরকার, তোমায় কি নামে ডাকবো? মেয়েটি বলল, দেখুন ভাইজান, আমার নাম অনাথ আশ্রমে সবাই মুমিনা ডাকতো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাকে মুমিনা ডাকবো। আচ্ছা যাও, এখন গিয়ে ঘুমাও। পরদিন সকালে দেখি ভাইজান ভাবির লগে কি নিয়ে যেন কথা কাটাকাটি করতেছে। আমি আড়াল থেকে শুনতে তাদের সব কথা শুনছিলাম। সোহাগ ভাইয়া বলতেছে, আমি তোমাকে বিয়ে করতে চাইনি। তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়ে দিয়েছে। তুমি এসব কি বলছো? তার মানে তুমি আমায় পছন্দ করে বিয়ে করনি? না, আমি তোমাকে পছন্দ করে বিয়ে করিনি, আমার বাবার কারণে আমি তোমাকে বিয়ে করেছি। তাহলে তুমি আমায় বিয়ে করলে কেন? এখন আমার কি হবে? তোমার কি হবে তা আমি কিছুই জানি না। আমি ঘুমাতে গেলাম। এই বলে সোহাগ ভাইয়া তার রুমে ঘুমাতে গেল। আর ভাবি তার রুমে একা একা বসে কান্না করছে। আমি ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবি তুমি কাঁদছো কেন? আর বলিস না, তোর সোহাগ ভাই নাকি আমায় পছন্দ করে বিয়ে করেনি। বিয়ে করেছে তার বাবার জবরদস্তিতে। এখন আমি এই বাড়িতে থেকে কি করব, যেখানে আমার স্বামীর মর্যাদা পাবো না? উঠতে বসতে নানান কথা বলবে, তা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। মমিনা, এখন আমি কি করব?
ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, সব ঠিক হইয়া যাইব। সোহাগের ডাক দিল, মমিনা তুমি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। ঠিক আছে ভাবি, আমি যাই, ভাইজান চা বানিয়ে নিতে বলছে। ঠিক আছে যাও। নিজের বুকে রেখে কাজের মেয়েকে বলছে চা বানিয়ে নেওয়ার জন্য। হায়রে কপাল! কাজের মেয়েটি সোহাগের ঘরে চা নিয়ে গেল। ধন্যবাদ, বসো এখানে। মমিনা, তুমি জানো তুমি কতটা সুন্দর? তোমাকে আল্লাহ যেন তোমায় নিজ হাতে তৈরি করেছে। কি যে বলেন ভাইজান, আমার থেকে ভাবি কত সুন্দর। দূর, ওর কথা বলো না, ওকে আমার ভালো লাগে না। ভাইজান আমি যাই। কই যাইবা? আর কিছুক্ষণ বস। তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা ভাইজান? এই মুহূর্তে ডাক পড়ল। কাজের মেয়েটি কোথায় গেল? মা ডাকছে আমায়, আমি যাই। ঠিক আছে। এইদিকে তার বিয়ে করা স্ত্রী বলল, আপনি নাস্তা করবেন না? নাস্তা করতে আসেন। সোহাগ তার উত্তরে বলল, আমার খিদে নেই, তুমি খেয়ে নাও। এই কথা বলে সোহাগ ঘর থেকে বের হয়ে গেল। আমার স্ত্রী মায়ের কাছে গিয়ে নালিশ করে বলল, আপনার ছেলে আমার কোনো কথাই শোনে না, এমনকি আমার সাথে সময় দেয় না। কি বলছো বৌমা? এ কথা তুমি আমায় আরো আগে বলনি কেন? আজ বাড়িতে আসুক। রাতে যখন সোহাগ ঘরে আসলো তখন তার মা জিজ্ঞেস করলেন, বৌমার কোনো কথা রাখো না কেন? বৌমাকে তোমার পছন্দ হয়নি? না মা, তুমি তোমার বৌমাকে নিয়ে তুমি থাকো। কেন বাবা, তুমি তো বিয়ের আগে এমন ছিলে না, এখন এমন হলে কেন? কি হয়েছে তোমার? আমার কিছুই হয়নি মা, আমি ঠিক আছি। মা আমি ঘুমাবো, ডিস্টার্ব করো না তো। সোহাগ তার রুমে গিয়ে মমিনাকে ডাকলো, মমিনা এক কাপ চা দিবে আমায়? জি ভাইজান, আমি চা নিয়ে আসছি। সোহাগ ভাই রুমে চা নিয়ে যেতেই বলল, বসো মমিনা। না ভাইজান, আমি বসবো না, আমার কাজ আছে, ঘরে রান্না বান্না করতে হবে। আরে রাখো তুমি কাজ, আমি তোমায় একটা কথা বলতে চাই। ওদিন মায়ের জন্য বলতে পারিনি। বলেন ভাইজান, কি বলবেন? মমিনা, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার কোনো আপত্তি আছে? ভাইজান কি বলছেন? আপনার কি মাথা ঠিক আছে? আমি একটা সামান্য কাজের মেয়ে, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি। আর বিপদে পড়ে আপনার বাসায় কাজের মেয়ে হিসেবে আমাকে আপনার বাবা মা আমাকে জায়গা দিয়েছে। আমি কি আর আপনি কি? মমিনা, আমি কিছুই বুঝি না, তুমি কে, কি তোমার পরিচয় কি, আমার কিছুই জানার দরকার নেই। আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে রাজরানী করে রাখব। আমাদের এই সকল কথা ভাবি মানে সোহাগের স্ত্রী আড়াল থেকে শুনে কান্না করতে শুরু করে দিল। কান্না করতে করতে তার রুমে গেল। বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। এমত অবস্থায় সোহাগের মা বৌমাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে বৌমা, তুমি এভাবে কাঁদছো কেন? এইভাবে কেন কাঁদছি? আমার সাথে আসুন, দেখুন নিজ চোখে কাজের মেয়ের সাথে আপনার ছেলে রোমান্টিক গল্প করছে। তাকে সে বিয়ে করতে চায়। আমি তাদের সব কথা শুনেছি। সোহাগের মা রাগান্বিত হয়ে ডাক দিল, এই মেয়ে, কাজের মেয়ে, আমি তোকে আমার বাড়িতে জায়গা দিয়ে কি ভুল করেছি? তুই আমার ছেলের সাথে গল্প করার জন্য এখানে এনেছি? আমার ছেলেকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? না মা, আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাইনি, আপনার ছেলে আমাকে বিয়ে করতে চায়। এই কথা বলতেই সোহাগের মা আমাকে একটা থাপ্পড় মেরে বলে, বের হ আমার বাড়ি থেকে। সোহাগ তখন বলল, মা, মমিনা এই বাড়িতেই থাকবে। মমিনাকে আমি ভালোবাসি মা। আমি তাকে বিয়ে করে এই বাড়িতে রাখতে চাই। আমি তা কিছুতেই হতে দিব না, আমি বেঁচে থাকতে। মা চুপ, তুই আমাকে মা বলে ডাকবি না। মায়ের কথা শুনে সোহাগ স্তব্ধ হয়ে গেল। ঠিক আছে মা, আমি এই বাড়িতে থাকব না। মমিনা বলল, ভাইজান আমার জন্য আপনি এ বাড়িতে থাকবেন না কেন? আপনি থাকেন, আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। না মমিনা, তুমি থাকো। এই বলে সোহাগ চলে গেল। এই দিন সোহাগ রাতে বাড়িতে ফিরেনি। মা তার বৌমার রুমে গিয়ে বলল, সোহাগ আসছে। না মা, সোহাগ তো এখনো ফিরেনি। মমিনাকে ডাক দিয়ে বলল, সোহাগ কোথায়? আমি তো জানি না মা। পরের দিন সকালে লোকে বলাবলি করতে লাগলো, এই এটা কে মাটিতে পড়ে রইল? কাছে গিয়ে দেখে, হায় হায়, এটাতে মোল্লার ছেলে সোহাগ। ও এভাবে মাটিতে পড়ে রইল কেন? কাছে গিয়ে দেখে সোহাগ দুনিয়াতে নেই, ময়রা পইরা রইছে। আর তার হাতের মুঠোতে একটা চিঠি দেখতে পেল। লোকজন সোহাগকে নিয়ে বাড়ির সামনে রাখল। সোহাগের মা কোথায়? আপনি, আপনার ছেলে মইরা গেছে। সোহাগের মা দৌড়ে এসে সোহাগের মুখটা দেখে মা জ্ঞান হারিয়ে ফেলল। একটা লোক বলল, ওনার স্ত্রী কোথায়? ওনাকে ডাক দেন তো। সোহাগের স্ত্রী কান্না করতে করতে আসলো। লোকটি তার হাতে চিঠি দিয়ে বলল, মৃত অবস্থায় তার হাতে আমরা এই চিঠি পেলাম।
চিঠিটা খুলে দেখল চিঠিতে লিখা, মা, আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আর আমি যেদিন কাজের মেয়েটিকে দেখেছিলাম সেদিন থেকেই ভেবেছিলাম তাকে আমার করে নিব, কিন্তু তা আমার কপালে নেই। মা, তোমার কাছে একটা অনুরোধ, মমিনাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিও, তাহলে আমার আত্মা শান্তি পাবে। মায়ের জ্ঞান ফিরতেই তার স্ত্রী মায়ের হাতে চিঠিটা ধরিয়ে দিল। মা চিঠিটা পড়ে কান্না করতে করতে বলল, বাবা, তুই আমার উপর অভিমান করে চলে গেলে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সকলের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা সোহাগের মতো এমন কাজ করবে না। ভালোবাসার জন্য এভাবে নিজেকে শেষ করতে নেই, তাহলে আখেরাত এবং দুনিয়া দুটোই হারাবে। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। খালা প্রায়ই আমার ঘরে আসতেন, তবে একদিন বিশেষ এক কারণে আমি নিজেই খালার ঘরের দিকে গেলাম। খালু তখন বাইরে ছিলেন, কিন্তু খালার ঘর থেকে অদ্ভুত কিছু শব্দ আসছিল, যা আমাকে বেশ অবাক করল। আমি আস্তে করে খালার ঘরের দরজার ফাঁক দিয়ে তাকালাম এবং যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম। আমার খালা তখন মোবাইল ফোনে মনোযোগ দিয়ে কিছু করছিলেন। তার মুখে একটু অন্যরকম হাসি ফুটে উঠেছিল। সেই মুহূর্তে আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম, কারণ তিনি এমন ধরনের পোশাক পরেছিলেন যা সাধারণত আমি তাকে পরতে দেখি না। এই পরিস্থিতি দেখে আমার মনে প্রশ্ন জাগল, তিনি ফোনে আসলে কি নিয়ে ব্যস্ত ছিলেন? আমার থেকে খালা খুব বেশি বড় ছিলেন না। হয়তো এজন্যই আমি তার অনুভূতিগুলো কিছুটা বুঝতে পেরেছিলাম। তাই আমি ধীরে ধীরে পা টিপে নিজের ঘরে ফিরে গেলাম এবং এমন ভাব করলাম যেন কিছুই বুঝতে পারিনি। তবে আমার মনে হয়েছিল যে খালা একাকিত্বের শিকার এবং কিছু ভুল করছেন। খালু তার জন্য সময় দিতেন না, আর সম্ভবত এই কারণেই তিনি নিজের একাকিত্ব মেটানোর চেষ্টা করছিলেন। আমি তখন নিজের মন থেকে এই ভাবনাগুলো সরিয়ে দিয়েছিলাম, কারণ খালা তো আমায় নিজের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিলেন। আমি তার ব্যক্তিগত বিষয়ে জড়াতে চাইনি। তবে আমি কি জানতাম আমার সাথে এমন কিছু ঘটবে? খালা ছিলেন একেবারে তরুণী ও অত্যন্ত সুন্দরী একজন মহিলা, যার বয়স খালুর থেকে অনেকটাই কম ছিল। প্রথমবার খালাকে দেখে আমার বিশ্বাসই হচ্ছিল না যে উনি খালুর স্ত্রী। খালু যখন খালাকে আমাদের ছোট শহরে নিয়ে আসেন মায়ের সাথে পরিচয় করানোর জন্য, তারা খুব আনন্দের সাথে এসেছিলেন। কিন্তু খালাকে দেখার পরেই মায়ের মনোভাব পাল্টে যায়। আসলে খালু কাউকে কিছু না জানিয়েই বিয়ে করেছিলেন। তার মা-বাবা আর বেঁচে ছিলেন না, তাই খালু বড় শহরে একা থাকতেন এবং সেখানেই কোনো ভাইবোনকে না জানিয়ে বিয়েটা সেরে ফেলেছিলেন। যখন খালু খালাকে নিয়ে আমাদের বাড়িতে এলেন এবং মাকে জানালেন যে তিনি তার স্ত্রী, মা অবাক হয়ে গেলেন। খালু বললেন যে খালা দূরের আত্মীয়ের মেয়ে, কিন্তু মা স্পষ্টভাবে বলে দিলেন, এমন পরিবারে বিয়ে করলেন কেন যারা এমন কাজ করেছেন? মায়ের মতে খালার মতো কাউকে বিয়ে করার আগে খালুর ১০০ বার ভাবা উচিত ছিল। মায়ের স্পষ্ট জানিয়ে দিলেন যে খালাকে তিনি মেনে নিতে পারছেন না। খালার মন ভেঙে গেল, তিনি রাগে বললেন, আমি কোনো ভুল করিনি। আমি খালুকে ভালোবেসেছি, আর আমরা দুজনেই পছন্দ করে বিয়ে করেছি, এটুকুই আমার অপরাধ। কিন্তু মায়ের তার পুরনো সমস্ত গল্প সামনে এনে তাদের বাড়িতে থাকার জায়গা দেননি। খালু যেমন খালাকে নিয়ে এসেছিলেন তেমন করেই ফিরে গেলেন। খালু আর খালার চলে যাওয়ার পর মা খালার সম্পর্কে আমাদের সামনেও অনেক কটু কথা বললেন। মা জানালেন খালার পরিবার অতীতে নানা সময়কার আত্মীয় ছিলেন এবং তাদের পরিবার সবসময় অর্থলোভী ও সন্দেহজনক চরিত্রের ছিল। এই কথাগুলো শোনার পর আমরাও মায়ের কথা মেনে নিলাম এবং ভাবলাম হয়তো খালা লোভেই বিয়েটা করেছেন। খালা ছিলেন খালুর থেকে বয়সে অনেক ছোট এবং খুবই সুন্দরী। তাই আমার মনে প্রশ্ন জেগেছিল, কেন তিনি এত বড় বয়সের একজন ব্যক্তির সাথে বিয়ে করলেন? আমার বোনেরাও বলেছিল হয়তো খালা টাকার লোভেই এই বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। তবে যখন আমি বড় শহরে খালুর বাড়িতে থাকলাম, ধীরে ধীরে খালার সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠল। সময়ের সাথে সাথে আমাদের সম্পর্ক আরও মজবুত হল। আমার মনে হতে শুরু করল হয়তো আমার মা খালার ব্যাপারে ভুল ধারণা পোষণ করতেন। খালার আচরণ আমার প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। তিনি ছিলেন একেবারে খোলামেলা, আমাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না। খালা এমনভাবে আমার সাথে মিশতেন যেন আমরা বহুদিনের পরিচিত। খালা বাড়ির কাজকর্ম করে এসে আমার কাছে বসতেন। আমরা একসাথে টিভি দেখতাম, কখনো গেম খেলতাম। খালা ধীরে ধীরে আমার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়েছিলেন। তিনি সবকিছু আমাকে খুলে বলতেন, বিশেষ করে খালুর ব্যাপারে তার অভিযোগগুলো। তিনি বলতেন খালু তার জন্য সময় দেন না, তাই আমার আশায় তিনি খুব খুশি হয়েছিলেন। তিনি সব সময় আমার খুব কাছাকাছি থাকতেন। এরপর খালু যখন কাজে বের হতেন, খালা প্রায়ই আমার ঘরে চলে আসতেন।
কখনো বিছানায় বসে কথা বলতেন, আবার কখনো আমাকে পাশে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করতেন। খালার মনে হয়তো অনেক কথা জমেছিল, আর তাকে শোনার মতো কেউ ছিল না, তাই তিনি আমাকে পেয়ে মন খুলে বলতেন। একদিন কথা বলতে বলতে হঠাৎ খালা আমার হাতে হাত রেখে বললেন, তোমার মতো শক্তসামর্থ্য পুরুষরা আমার খুব ভালো লাগে। তোমার খালু তো একেবারে আলাদা। অনেকবার বলেছি জিমে যাওয়ার জন্য, কিন্তু তিনি শুনতেই চান না। মানুষ বয়স বাড়ানো থামাতে পারে না, কিন্তু নিজের শরীর তো ঠিক রাখতে পারে। খালার এই কথায় আমার হাসি পেয়ে গেল, কারণ খালুর পেট সত্যিই বেশ বড় হয়ে গেছে। তিনি প্রচুর খেতেন এবং নিজের স্বাস্থ্যের কোনো খেয়াল রাখতেন না। তবে খালা বলতেন, তোমার খালুর শরীর আর ভালো লাগে না আমার। তিনি মজা করে বললেন, তুমি কেন তোমার খালুকে বোঝাচ্ছ না, যাতে তিনিও তোমার মতো ফিট হয়ে যান? পুরুষ মানুষ ফিট হলেই ভালো লাগে। আমি হেসে বললাম, যতই চেষ্টা করো, খালুকে জিমে পাঠানো সম্ভব নয়। যতক্ষণ না তিনি ভুলভাল খাবার খাওয়া বন্ধ করবেন, ততক্ষণ ফিট হওয়া সম্ভব না। খালা একবার আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন, তারপর একটু দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি মনে মনে ভাবলাম, সুযোগ পেলে খালুকে বলব যে তাকে নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করা খুব জরুরি। কিন্তু খালু বাড়িতেই থাকতেন না। তিনি সকালে কাজে বেরিয়ে যেতেন এবং রাতে 10টার দিকে ফিরে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন। খালা সারাদিন একাই থাকতেন। তাই যখন আমি কলেজ থেকে ফিরতাম, তিনি প্রায়ই আমার ঘরে এসে সময় কাটাতেন। ধীরে ধীরে আমাদের মধ্যে এতটাই স্বাভাবিক সম্পর্ক তৈরি হল যে তিনি দরজায় না নক করেই রুমে ঢুকে পড়তেন। এক দুপুরে কলেজ থেকে ফিরে আমি পোশাক পাল্টাচ্ছিলাম। শার্ট খুলে বিছানা রেখেছিলাম এবং নতুন শার্ট নিতে আলমারি খুললাম। তখনই খালা হঠাৎ ঘরে ঢুকে পড়লেন। তিনি আমার দিকে তাকালেন এবং খালা কিছুক্ষণ ধরে আমার দিকে চুপচাপ তাকিয়েছিলেন। আমি অবাক হয়ে বললাম, খালা, কিছু বলবেন? তিনি মৃদু হেসে আমার দিকে কয়েক পা এগিয়ে এলেন এবং কাছে এসে বললেন, রাহুল, তোমার সাহায্য দরকার। তার কথা শুনে আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, জবি খালা, কি করতে হবে? খালা আমার কাঁধে হাত রেখে বললেন, যা বলবো সেটা মন দিয়ে করতে হবে। তার কথায় কিছুটা অস্বস্তি বোধ করলেও আমি বললাম, জবি খালা, বলুন কি করতে হবে। তিনি কানে কানে আমাকে কিছু বললেন, যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার নাম রাহুল। আমি এক ছোট শহর থেকে বড় শহরে পড়াশোনা করতে এসেছিলাম, যাতে নিজেকে যোগ্য করে তুলতে পারি এবং পরিবারকে সাহায্য করতে পারি। এই শহরে আমার খালু থাকতেন, তবে খালার কারণে আমি তাদের বাড়িতে না থেকে হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আমার বড় খালা ছিলেন খুব অদ্ভুত প্রকৃতির। পরিবারের কারো সাথেই তার সম্পর্ক ভালো ছিল না। সবার সাথে ঝগড়া করে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু আমি যখন পড়াশোনার জন্য বড় শহরে এলাম, খালা আমাকে দেখে বললেন, তুমি হোস্টেলে থাকার কি দরকার? আমাদের বাড়িতে এসো, আমাদের সাথে থাকো। খালার এই প্রস্তাবে আমি অবাক হয়ে গেলাম, কারণ তার তো আমার মায়ের সাথেও সম্পর্ক ভালো ছিল না। খালু এই প্রস্তাবে অবাক হলেন, কারণ তিনিও খালার স্বভাব ভালোভাবেই জানতেন। এ কারণেই তিনি নিজে থেকে আমাকে কখনো তাদের বাড়িতে আসার আমন্ত্রণ দেননি। খালার কথা শুনে আমি কিছুটা দ্বিধায় পড়লাম, কিন্তু শেষে বললাম যে আমি হোস্টেলেই ঠিক আছি। তবে খালা নিজের সহজ সরলতা দেখিয়ে বললেন, আমি এতটাই খারাপ নই যতটা তোমরা মনে করেছ। তোমার মা খালা আমাকে অনেক কিছু বলেন, আমিও কখনো কখনো পাল্টা কিছু বলে দিই, কিন্তু এর মানে এই নয় যে আমি সম্পর্কের মর্ম বুঝি না। এটা তোমার খালুর বাড়ি, আর খালুর বাড়ি থাকতে তুমি কেন হোস্টেলে থাকবে? এতে ভালো দেখাবে না। এখন থেকে তোমাকে আর হোস্টেলে ফিরে যেতে হবে না। আমি তো শুধু খালুকে সালাম জানাতে গিয়েছিলাম, কিন্তু খালার কথায় পুরোপুরি অবাক হয়ে গেলাম। খালা মুচকি হেসে বললেন, যাও, তোমার হোস্টেল থেকে সব কিছু নিয়ে এসো। আমি তোমার পছন্দের খাবার তৈরি করছি। এরপর খালা খালুকে বললেন, উপরের ঘরটা পরিষ্কার করিয়ে নাও, রাহুল এখন থেকে এখানেই থাকবে। এটা শুনে খালু বেশ খুশি হলেন। আমিও ভাবলাম হোস্টেলের খরচ বাঁচবে আর বাড়ির খাবারও পেয়ে যাব। বাইরে থেকে খাবার খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 4 বছর এভাবে কিভাবে চালাব? তাই বেশি কিছু না ভেবে তাড়াতাড়ি রাজি হয়ে গেলাম এবং হোস্টেল থেকে নিজের জিনিসপত্র নিয়ে আসতে রওনা হলাম। জিনিসপত্র নিয়ে এসে মাকে ফোন করে জানালাম যে খালা আমাকে তাদের বাড়িতে থাকতে বলেছেন এবং আমি হোস্টেল থেকে খালুর বাড়িতে চলে যাচ্ছি। এটা শুনে মা বেশ অবাক হলেন, এই মহিলার সম্পর্কে কিছু তো ভালো ভাবনা মাথায় এলো। আমি আমার মায়ের কাছে বললাম, মা, খালা এত খারাপ নয় যতটা সবাই মনে করে। আমার কথা শুনে মা বললেন, থাক থাক, বেশি খালার পক্ষপাতিত্ব করিস না। আমি তোর খালাকে ভালোভাবেই জানি। ও আমার ভাইয়ের উপার্জিত টাকায় নিজের জীবন সাজিয়েছে।
ওর আর ওর পরিবার কেমন সেটা সবাই জানে, শুধু তোর খালুই দেখেন না। মায়ের কথা শুনে আমি ফোনটা রেখে দিলাম এবং মনে মনে ভাবলাম, মহিলাদের মধ্যে এই ধরনের সমস্যা কখনো শেষ হয় না। একজন মহিলা আরেকজন মহিলাকে কখনো ভালো চোখে দেখে না। এরপর আমি নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম, আমি খালার বাড়িতে পৌঁছালাম, কিন্তু জানতাম না যে আমার খালা আমাকে বাড়িতে ডাকার পিছনে আসল উদ্দেশ্য কী ছিল। আমি আমার জিনিসপত্র গুছিয়ে হোস্টেল থেকে খালার বাড়িতে এলাম। খালা আমার পছন্দের খাবার রেঁধে রেখেছিলেন। সেই রাতে আমি, খালা আর খালু অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। খালু তার স্ত্রী তানিয়র প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, আর আমি দেখে খুশি হলাম যে তারা একে অপরের সঙ্গে বেশ সুখী। পরের দিন খালু অফিসে চলে গেলেন, আর আমার কলেজও বন্ধ ছিল। আমি সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে রুম থেকে বের হলাম। দেখলাম খালা ঘরের কাজ করছেন, হাতের ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করছেন। খালাকে এমন মনোযোগ দিয়ে আগে কখনো দেখিনি। তিনি বেশ সুন্দরী ছিলেন, পরিশ্রমে তার কপালে ঘাম জমে গিয়েছিল। আমাকে দেখে তিনি বললেন, তুমি নাশতা করবে? তোমার জন্য কিছু বানিয়ে দিই? আমি বললাম, না খালা, আপনার কষ্ট করার দরকার নেই। তিনি কাজ ফেলে আমার কাছে এসে বললেন, তুমি কি তোমার মায়ের মতো আমাকে পর ভাবো? আমি বললাম, না, এমন কিছু না। এরপর তিনি আমার হাত ধরলেন এবং আমাকে সোফায় বসিয়ে বললেন, আমার সম্পর্কে অনেকেই ভুল ধারণা পোষণ করে, কিন্তু আমি এতটা খারাপ নই। আমি আর তোমার খালু। হ্যাঁ, আমি নিজের পছন্দে বিয়ে করেছি। কিন্তু এর মানে এই নয় যে আমি সংসার করতে জানি না। তোমার মা বারবার আমাকে বলতেন যে আমি সংসারী মহিলা নই, কিন্তু এর মানে কি সত্যিই তা? আমি এটা সহ্য করতে পারিনি, তাই রাগের বশে আমি তাকে কিছু কথা শুনিয়ে দিয়েছিলাম, তুমি এসব কথায় মন খারাপ করো না। আমি চেয়েছিলাম সম্পর্কটা স্বাভাবিক হোক। তাই তাদের বাড়িতে থাকার সময় আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সবকিছু ভুলে যেতে। আমি খালাকে বুঝিয়ে বললাম যে মনের কোনো পুরনো কষ্ট আমি আর মনে রাখতে চাই না, আর মায়ের কথায় প্রভাবিত হয়ে কোনো পুরনো ঝগড়া মনে রাখার কোনো ইচ্ছা আমার নেই। খালা এটা শুনে খুব খুশি হলেন। তারপর খালা বললেন, চলো দুজন মিলে কিছু নাশতা বানাই। আমিও এখনো কিছু খাইনি। খালা তখনও মাথায় ওড়না নেননি, বরং আমাকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। তিনি আমার সামনেই সব সময় খোলা মেলাই থাকতেন। এতে তিনি কিছু মনে করেন না, কারণ শহরের মেয়েরা খোলা মেলা থাকতেই বেশি পছন্দ করে। তিনি কাজ করতে করতে আমাকে কিছু কিছু নির্দেশ দিচ্ছিলেন, আমিও তার সাথে সাহায্য করছিলাম। কিছুক্ষণ পর আমরা একসাথে বসে নাশতা করছিলাম। খালার সহজ সরল এবং আপনভাব আমাকে ভালো লাগছিল। হোস্টেলের জীবনের চেয়ে এখানে থাকা অনেক বেশি আরামদায়ক মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, খালা খুবই একাকী। খালু সারাদিন অফিসে থাকেন, আর খালা ঘরের কাজকর্ম শেষ করে চুপচাপ বসে থাকেন। অনেক সময় আমি খালাকে চোখের পানি ফেলতে দেখেছি। অনেকবার জিজ্ঞেস করার পর তিনি বললেন যে তিনি নিজেকে খুব একা মনে করেন। খালুর সাথে পছন্দ করে বিয়ে করলেও এখন তিনি মনে করেন খালুর ভালোবাসা আর আগের মতো নেই। তিনি তার নিজের পরিবারকেও খুব মিস করেন। আমি খালাকে বোঝানোর চেষ্টা করলাম যে খালু এখনও তাকে অনেক ভালোবাসেন। এরপর থেকে আমি খালার সাথে আরও বেশি সময় কাটাতে লাগলাম। ধীরে ধীরে আমাদের সম্পর্কটা আরও সহজ হয়ে গেল। খালা প্রায়ই আমার রুমে এসে বসে থাকতেন, আমার সাথে সময় কাটাতেন। আর আমি তাতেই খুশি হতাম। কিন্তু একদিন খালা আমার বিছানায় শুয়ে পড়লেন। খালা প্রায়ই নিজের নাইট ড্রেসে আমার সামনে চলে আসতেন এবং এতে তার কোনো অস্বস্তি হতো না। বরং তিনি আমার পাশে বসে সিনেমা চালিয়ে দিতেন। মাঝে মাঝে তিনি আমাকে জিজ্ঞেস করতেন, তোমার জীবনে কি কোনো মেয়ে আছে? থাকলে বলো, আমি তোমার বিয়ে করিয়ে দেব। আবার কখনো বলতেন, আমি নিজেই তোমার জন্য একটা মেয়ে খুঁজে দেব। একদিন খালা আমাকে বললেন, তুমি অনেক যুবক এবং শক্তিশালী, আর এমন পুরুষই আমার ভালো লাগে। তিনি প্রায় প্রতিদিন আমাকে দুধের গ্লাস এনে দিতেন এবং বলতেন, এভাবেই থাকো সবসময়। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম, খালা তার মোবাইলে বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন। অনেক সময় চুপচাপ নিজের ঘরে চলে যেতেন, আর তখন তার ঘর থেকে অদ্ভুত শব্দ আসত। যদিও আমি কখনো খালার বিষয়ে সন্দেহ করিনি, কিন্তু যখন সেমিস্টার শেষে আমার ছুটি হল, আমি ঠিক করেছিলাম যে বাড়ি ফিরে যাব। কিন্তু খালা আমাকে যেতে দিলেন না। বরং জোর করে আমাকে থেকে যেতে বললেন, তুমি চলে গেলে আমি একা হয়ে যাব, তাই তুমি যেও না। আমি খালার কথা রাখতে থেকে গেলাম। সারাদিন আমরা বাইরে ঘুরতাম, আর খালা আমার খুব কাছাকাছি থেকে আমার সঙ্গে ছবি তুলতেন। তিনি বলতেন, তোমার খালু এসব নিয়ে কোনো আগ্রহই রাখেন না। খালা আমাকে নিয়ে প্রায় সব শপিং মলে ঘুরতে যেতেন, আর আমরা যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতাম, তখন তিনি আমার রুমেই চলে আসতেন।
এখন এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে এতে আর কোনো অস্বস্তি লাগত না। তবে যখনই আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলতাম, মা বলতেন, খালার থেকে একটু দূরে থাকো। তিনি তেমন ভালো মহিলা নন, কিন্তু এখন আর আমি মায়ের কাছে এসব কথা বলতাম না। আমার মনে হতো, মা আসলে খালার প্রতি হিংসার কারণেই এসব বলছেন, কারণ খালুর তো ভালো চাকরি ছিল। বিয়ের আগে খালু তার ভাইবোনদের জন্য অনেক খরচ করতেন, কিন্তু বিয়ের পর খালার জন্যই সবকিছু করেছিলেন। হয়তো এ কারণেই আমার মা খালাকে পছন্দ করতেন না। কিন্তু আমি খালার মধ্যে তেমন কোনো খারাপ কিছু দেখতে পাইনি। খালু আমাদের প্রচুর টাকা দিতেন, কারণ বিয়ের আগে তিনি তার সব রোজগার ভাইবোন ও তাদের সন্তানদের জন্য খরচ করতেন। সম্ভবত এই কারণেই তাদের কেউ খালুর বিয়ের দিকে মনোযোগ দেয়নি। খালার সাথে সময় কাটানো আমার জন্য খুব ভালো লাগত। আর ছুটির দিনগুলোও দ্রুত কেটে যাচ্ছিল। আমার মা আমাকে বারবার ডাকছিলেন, কিন্তু আমি আর ফিরে যাইনি। আমি বলেছিলাম, আমি এখানে বন্ধুদের সঙ্গে আছি। কলেজ পুনরায় শুরু হওয়ার পর একদিন আমি ক্লাস থেকে ফিরে এসে আমার ইউনিফর্মের শার্ট খুলে বিছানা রাখলাম এবং অন্য জামা খুঁজছিলাম। সেই সময় খালা হঠাৎ ঘরে প্রবেশ করলেন। আমাকে শার্ট ছাড়া দেখে তিনি হাসি দিয়ে বললেন, তুমি জামাগুলো তো ছড়িয়ে ছিটিয়ে রাখছ কেন? তারপর তিনি নিজের ওড়না ঠিক করতে করতে বললেন, তাড়াতাড়ি করো, একটু সাহায্য দরকার, শার্টটা ঠিক করে দাও। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে খালা? খালা বললেন, আর কিছু নয়, আমার জামার চেইনটা আটকে গেছে, একটু সাহায্য করবে? আমি খালার কথা মতো চেইনটা ঠিক করতে এগিয়ে গেলাম। হঠাৎ খালা পিছনে ঘুরে আমাকে কাছে টেনে নিলেন। আমি অবাক হয়ে গেলাম এবং একটু ঘাবড়ে গেলাম, বুঝতে পারছিলাম না কি ঘটছে। তখনই খালুর গম্ভীর কণ্ঠ ভেসে এলো। এখানে কি চলছে? খালুর কণ্ঠ শুনেই আমি তাড়াতাড়ি দূরে সরে গেলাম। খালাও দ্রুত উঠে দাঁড়ালেন, আর তার জামার চেইন খোলা থাকায় সেটা ঠিক করতে লাগলেন। খালা খালুর সামনে পড়েই কান্নাকাটি শুরু করে দিলেন এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তিনি বলতে লাগলেন, আমি তো ওকে আপনার ভাগ্নে ভেবে বাড়িতে জায়গা দিয়েছিলাম। তার যত্ন নিয়েছি, কিন্তু দেখুন, ও আমার মান-সম্মানের শত্রু হয়ে উঠেছে। দেখুন তো, ও আমার শার্টটাও পুরো নষ্ট করে দিয়েছে। এটা বলেই তিনি নিজের শার্টের দিকে ইশারা করলেন, যা কিছুটা ছেঁড়া ছিল। তারপর খালা বলতে লাগলেন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করেছি যে ওর মনোভাব ভালো না। কিন্তু সাহস পাইনি। ভয় ছিল আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, উল্টে আমাকেই ভুল বুঝবেন। তাছাড়া আপনার পরিবারের লোকজন তো আগেই আমাকে ভালোভাবে নেয় না। যদি এই ঘটনা কাউকে জানানো হয় তাহলে সবাই আমাকে দোষ দেবে। আমি তো সবকিছু সঠিকভাবে করার চেষ্টা করছিলাম, কিন্তু ফেঁসে গিয়েছি। এরপর খালা নিজের মোবাইল ফোন বের করে সেই ছবিগুলো দেখালেন, যা তিনি নিজেই আমার সঙ্গে ঘনিষ্ঠভাবে তুলেছিলেন। খালা বললেন, ও এই ধরনের কাজ অনেক দিন ধরেই করে আসছে, কিন্তু আমি উপেক্ষা করেছি। আজ তো ও সব সীমা ছাড়িয়ে গেছে। আপনার বোন নিজেকে অনেক সম্মানিত বলে দাবি করেন, কিন্তু তার ছেলেকে তিনি মহিলাদের সম্মান করতে শেখাননি। আমাকে সবসময় বদনাম করে, খারাপ কথা বলে এড়িয়ে চলে, আর তার ছেলে এমন কাজ করছে, অথচ তাকে কোনো খবরই নেই। এই কথা শুনে খালু রেগে গিয়ে আমার কাছে এসে এক চড় মারলেন এবং বললেন, তোমার মা সবসময় আমার স্ত্রীকে খারাপ চরিত্রের বলে এসেছে, কিন্তু নিজের ছেলেকে কিভাবে মানুষ করেছেন তা কি চোখে পড়ে না? এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তারপর খালু আমার সামনে থেকেই আমার মায়ের কাছে ফোন করলেন এবং বললেন, তোমার ছেলেটা আমার স্ত্রীর সম্মানের উপর আঘাত হেনেছে। তিনি আমার মা সম্পর্কে খারাপ মন্তব্য করে ফোন কেটে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। আমার খালা কাঁদতে কাঁদতে তার পেছনে চলে গেলেন। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি কিছু বুঝে ওঠার আগেই নিজেকে দোষমুক্ত করার জন্য কিছুই বলতে পারলাম না। খালু আর আমার সঙ্গে কোনো কথাই বলতে চাইছিলেন না। আমি কান্না করতে করতে আমার জিনিসপত্র গুছাতে লাগলাম। কিছুক্ষণ পর খালা চুপিসারে আমার ঘরে ঢুকলেন। আলমারির পাশে ঠেস দিয়ে দাঁড়িয়ে হেসে বললেন, তোমার মা সবসময় আমাকে খারাপ পরিবারের মেয়ে বলে অপমান করেছে, আমার চরিত্র নিয়ে কথা বলেছে। অথচ আমার একমাত্র দোষ ছিল, আমি প্রেম করে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিলাম। এখন দেখো, কিভাবে তোমাকে খারাপ চরিত্রের হিসেবে খালুর সামনে দাঁড় করিয়ে দিলাম। এখন তোমার মা বুঝবে বিনা কারণে কাউকে দোষ দিলে তার উপর কিভাবে বিপদ আসে। আমি তো বিয়ে করেছি, কিন্তু তোমার উপর যে অভিযোগ উঠেছে সেটা তো খুব ভয়ানক। সারা জীবন এই কলঙ্ক কখনো ধুতে পারবে না। তোমার মামা এখন তোমার সমস্ত আত্মীয়দের ফোন করে তোমার কাজকর্মের কথা বলছেন। এবার কিভাবে পরিবারের মধ্যে মুখ দেখাবে? আর তোমার মা কিভাবে সবাইকে জবাব দেবেন? সেটা আমি দেখতে চাই। এ কথা বলে খালা হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন, আর আমি যেন মাটির নিচে তলিয়ে গেলাম।
তখনই আমার মাথায় এলো, এটা সবই আমার মায়ের সাথে শোধ নেওয়ার জন্য ছিল। তারা ভালোর মুখোশ পরেছিলেন, কিন্তু ভিতরে ভিতরে প্রতিশোধের আগুন পুষেছিলেন। তবে কোথাও আমার এবং আমার মায়েরও ভুল ছিল। কেন আমি আমার যুবতী খালার কাছাকাছি গিয়েছিলাম? কেন আমি তাকে এমন সুযোগ দিয়েছিলাম? যদি আমার মা তার চরিত্র নিয়ে প্রশ্ন না তুলতেন, বারবার তাকে অপমান না করতেন, হয়তো তিনি এ ধরনের কাজ করতেন না। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম, চুপচাপ খালুর বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। মা আমাকে আবার ডেকে পাঠিয়েছিলেন। বাড়ি ফিরে যাওয়ার পর মা আমাকে খুব তিরস্কার করলেন। আমি মাকে পুরো ঘটনা খুলে বললাম, কিন্তু তিনি বললেন, তোমার কথায় কেউ বিশ্বাস করবে না, কারণ তোমার খালু সবাইকে বলছেন যে তিনি নিজে তোমাকে সব দেখেছেন। কেউ বিশ্বাস করবে না যে তুমি কিছুই করনি। আমি মাকে বললাম, তুমি কখনো বিশ্বাস করতে চাইলে না যে খালা খারাপ নন। বরং তুমি নিজেই তাকে খারাপ বলেছিলে, যদিও তিনি তোমার সাথে কখনো কোনো অন্যায় করেননি। তুমি তাকে ভালোভাবে চিনতেও না, শুধু কিছু কথা শুনেছিলে অন্যদের কাছ থেকে, আর সেই শোনা কথার উপর ভিত্তি করেই তুমি খালাকে কটু কথা শুনিয়ে যেতে। কিন্তু কিভাবে জানো যা তুমি শুনেছ সেটা সত্যি ছিল নাকি মিথ্যে? যেমন আমার উপর আনা অভিযোগ, আমি মাকে বললাম, সম্পর্কগুলোর মাঝে বিষ ঢেলে দিয়েছিলে তুমি, আর তার মূল্য আমাকেই দিতে হলো। আমি খালাকে দোষী মনে করি না, বরং তুমি দোষী। আমি কখনো খালার মধ্যে লোভ বা খারাপ কিছু দেখিনি, এমনকি খালুর সাথেও তার কোনো খারাপ আচরণ চোখে পড়েনি। তবে তোমাদের কথাবার্তার কারণে হয়তো তিনি একটু কঠোর ছিলেন খালুর প্রতি। আমার কথা শুনে মা চুপ করে গেলেন। গল্পটি আমাদের শেখায় যে পারিবারিক সম্পর্কের মধ্যে যোগাযোগ ও বোঝাপড়া কতটা গুরুত্বপূর্ণ। গল্পের গুরুত্ব আমাদের জীবনে অত্যন্ত গভীর ও বহুমুখী। এটি শুধু বিনোদনের উৎস নয়, বরং শিক্ষা, অভিজ্ঞতা বিনিময় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি শক্তিশালী মাধ্যম। প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি, শিক্ষা এবং অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যা আমাদের জীবনকে নতুন আলোতে দেখতে সাহায্য করে। এভাবে গল্প আমাদের সমাজ, সংস্কৃতি এবং ব্যক্তিগত বিকাশের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাই আমাদের উচিত গল্প বলার ও শোনার এই শিল্পকে কেবল রক্ষা করা নয়, বরং সেটিকে আরও বিকশিত করা। এর মাধ্যমে আমরা আমাদের চিন্তা প্রসারিত করতে পারব, অনুভূতিকে আরও গভীর করতে পারব এবং পারস্পরিক সংহতির বন্ধনকে শক্তিশালী করতে পারব। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি, তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি অনেক ছোট বয়সে বিয়ে করেছিলাম এবং স্বামীর রুমে প্রথমবার প্রবেশ করার সময় আমি খুব ভয় পেয়েছিলাম। তখন আমার শ্বশুর এসে বললেন, তুমি একা থাকতে ভয় পাবে না, আমি তোমার পাশে থাকব। শ্বশুর আমাকে আমার স্বামীর ঘরে নিয়ে গিয়েছিলেন। এরপর আমার স্বামী আর শ্বশুর দুজনেই সেখানে ছিলেন, যা আমার জন্য খুবই অস্বস্তিকর ছিল। আমার নাম নেহা। আমি দেখতে অনেক সুন্দর ছিলাম, গায়ের রং ছিল ফর্সা অনেক। আমি যেখানে বড় হয়েছি সবাই আমাকে দেখে হিংসা করত। আজকের গল্পে আমি তোমাদের আমার জীবনের সত্যি কিছু অভিজ্ঞতা শেয়ার করব। আমি 18 বছর বয়সে বিয়ে করি এবং আমার স্বামী আমার থেকে 11 বছর বড় ছিলেন। এটা আমার জন্য একটা কঠিন পরিস্থিতি ছিল, কারণ এত কম বয়সে বিয়ের পর কেমন অনুভূতি হতে পারে সেটা আমি বুঝতে পারিনি। ছোটবেলায়, যখন আমি মাত্র 6 বছর বয়সী ছিলাম, আমার এক আত্মীয় আমাকে একটি আশ্রমে রেখে চলে যান। সেই আশ্রমে থাকাকালীন এক বয়স্ক মহিলা, তাসলিমা বাই, সবসময় আমাকে হেনস্থা করতেন, কারণ আমি দেখতে সুন্দর ছিলাম। তিনি আমাকে সবসময় তার মেয়ের সাথে তুলনা করতেন। আমি যখন 18 বছর বয়সে পৌঁছালাম, তখন তার মেয়ের চেয়ে আমি অনেক বেশি পছন্দনীয় ছিলাম আর অনেক বেশি সুন্দর ছিলাম, কারণ সে ততটা সুন্দরী ছিল না। তাই তাসলিমা বাই আমার বিয়ে ঠিক করেছিলেন। তিনি ইচ্ছা করেই আমাকে এই রকম ছেলের সাথে বিয়ে দেয়। যদিও আমার স্বামী দেখতে অনেকটাই ভারী গড়নের ছিলেন, অর্থাৎ অনেক স্বাস্থ্যবান ছিল। বিয়ের পর তাসলিমা বাই তিনি তার মেয়েকে শহরে পাঠিয়ে দেন। আমার শ্বশুরবাড়িতে প্রথমবার পা রাখার সময় আমি প্রচণ্ড ভয়ে কাঁপছিলাম। আমি জানতাম প্রথম রাতের অভিজ্ঞতা আমার জন্য কঠিন হতে চলেছে। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠার পর আবার শুয়ে পড়ি, যেন কিছুই ঘটেনি। সকালে আমি শুনতে পেলাম শ্বশুর আমাকে ডাকছেন, বুমা, নাস্তা তাড়াতাড়ি বানিয়ে ফেলো। আমি সবকিছুতে চটপটে ছিলাম, তাই তাড়াতাড়ি নাস্তা তৈরি করে তাকে দিয়ে দিলাম। ঠিক তখনই আশ্রমের একজন মহিলা আমার বাড়িতে এসে হাজির হন। তিনি আর কেউ না, ওই তাসলিমা বাই। তিনি দেখতে আসছে আমি কত কষ্টে আছি। তার হাতে ছিল মিষ্টির বক্স
এবং তিনি শ্বশুরের সামনে বললেন, আমি তাকে খুব ভালোবাসি, তিনি একদিন আমার কাছে আসবেন বলে বিশ্বাস করি। এতে আমার শ্বশুরও তার কথায় বিশ্বাস করতে শুরু করলেন। এরপর তিনি আমাকে ডেকে বললেন, তুমি নিজেকে বেশ স্মার্ট ভেবেছ। আমি দেখতে চাই তুমি কেমন চালাক। নিশ্চয়ই তোমার স্বামী তোমাকে ঘুমাতে বাধ্য করেছে। তুমি কি হাঁটতে পারছ না? কিন্তু তুমি তো বেশ ভালোভাবে দাঁড়িয়ে আছো, নিশ্চয়ই তুমি কিছু চতুরতা করেছ। কিন্তু ঠিক আছে, আজ না কাল তুমি এর ফল পাবে। আমি আর তাকে কিছু বলিনি, কারণ সে অনেক খারাপ মহিলা। আমি কেন রসগোল্লা নিয়ে এসেছি সেটা তুমি শীঘ্রই বুঝতে পারবে। তাছলিমা বাইরের কথা শুনে আমার মাথায় একরকম অস্থিরতা ছেয়ে গেল। রাতে হঠাৎই আমার কপালে কিছু ভারী অনুভব করলাম, যেন সেখানে কারো হাত ছিল। এরকম কিছু টের পেয়ে আমি ঘুম থেকে জেগে উঠলাম এবং তাকে বললাম কপাল থেকে হাত সরিয়ে নিতে। কেন হঠাৎ তুমি এমন অনুভব করছ? সে জিজ্ঞাসা করল। আমি তখন খুব অসুস্থ বোধ করছিলাম। স্বামী আমাকে হাসপাতালে যেতে বললেন, কিন্তু আমি মনে করছিলাম যে আমার এই অবস্থার কারণ হয়তো মানসিক চাপ। আর হাসপাতালে যাওয়া হয়তো প্রয়োজন ছিল না। হয়তো বিয়ের সকল ব্যস্ততার কারণে আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই তাকে দুটো কথা বলে আমি ঘর থেকে বেরিয়ে এলাম। একই ঘরে তার সাথে বসতে আমার মনে ভয় কাজ করছিল, তাই আমি বাইরে বেরিয়ে গেলাম। তখন শ্বশুর বাইরে বসেছিলেন। তিনি আমাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো? আমি মাথা নিচু করে তাকে বললাম, তাছলিমা বাই কোথায় গেছেন? তিনি জানালেন যে আশ্রম থেকে ফোন আসায় তিনি সেখানেই চলে গেছেন। শ্বশুর আমাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না, আমি তাকে ফোন করে জানাবো যে তুমি ভালো আছো। আমি সেই বাড়িতে দিন কাটাতে শুরু করলাম, কিন্তু রাতের কথা ভেবে আমার ভেতরে ভয় কাজ করছিল। যখন রাত নামল, আমি তাকে আবার দেখি বরের মতো সেজে এসেছে, যা দেখে আমার মনে আবার অস্থিরতা কাজ করল। সে আমার হাত ধরে আমাকে বিছানায় শুইয়ে দিল এবং বিশ্রাম নিতে বলল। কিন্তু হঠাৎ মাঝরাতে আমি শরীরে একটা ভারী অনুভূতি টের পেলাম। লোকটার উপস্থিতি আমাকে কিভাবে সামলাতে হবে তা বুঝতে পারছিলাম না। বিয়ের পর পুরো 5 দিন সে আমার পাশে থেকে গেল, কিন্তু আমি তাকে কোনো সময় দেই নেই। একবার সে বলল, তুমি যদি জীবনে প্রকৃত সুখ থেকে নিজেকে বঞ্চিত করতে চাও, তবে তুমি তাসলিমা বাইয়ের কাছে আশ্রমে চলে যেতে পারো। স্বামীর মুখে তাসলিমা বাইয়ের নাম শুনে আমি তাকে বললাম, না, আমি সেখানে ফিরে যেতে চাই না। সেখানে গেলে সে হয়তো আমার অবস্থা নিয়ে মজা করবে। সুমনকে বললাম, আমি খুব চিন্তিত। তারপর আজ আমার কোথাও যাওয়ার প্রয়োজন ছিল না, তবে আমি আমার ঘর থেকে বের হয়ে এসেছি। পরে আমার শ্বশুর আমাকে ডেকে পাঠালেন। আমি যখন রুমে ঢুকলাম, দেখলাম তার ওষুধের বক্স একটা কিছু লেখা ছিল। এটা ঘুমের ওষুধ ছিল। ভাবলাম আজ এটা দিয়ে কোনো অজুহাত দেখিয়ে পার পাওয়া যাবে। তারপর আমি বক্সটা নিয়ে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি দেখলাম আমার স্বামী নেই, দীর্ঘ সময় ধরেই সে অনুপস্থিত। আমি নিজের মাঝে অস্থিরতা অনুভব করলাম। তাই সেই ওষুধের বক্সটি হাতে নিয়ে ফিরে এলাম আর ওষুধ খেয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম, আমার স্বামী গভীরভাবে আমার দিকে তাকিয়েছিল। রাত 11টা বেজে গেল। তারপর সে আমাকে তার পছন্দের কিছু দিয়েছিল। আমি অল্প কিছু সময় পর ঘুমিয়ে পড়লাম এবং গভীর ঘুমে তলিয়ে গেলাম। ঘুমের মধ্যে আমি অদ্ভুত স্বপ্ন দেখলাম, যেন কিছু ঘটছে যার স্পষ্ট স্মৃতি আমার মনে নেই। ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী পাশে শুয়ে আছে। আমি উঠার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম। তখন সে আমাকে সাহায্য করল। স্বামী আমার প্রতি সহানুভূতিশীল ছিল। বলল, তুমি কিছু সময় বিশ্রাম নাও। আমাদের বাড়িতে কাজের মেয়ে আছে, তারা সব কাজ করে নেবে। আমি তার কথা শুনে শান্ত হলাম, কিন্তু আমার মনে হলো কিছু একটা হয়েছে। তার মুখে একটি আলাদা ভাব ছিল, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলছে না। এই সবের মাঝে আমার শরীর ও মন এক অদ্ভুত অবস্থায় ছিল। মনে হলো যেন আমি একটি অনিশ্চিত পরিস্থিতিতে আছি। এবং এই সময়ে সুমনের কথা মনে পড়ে গেল। মনে হলো সে আমার সাথে রাতে কিছু ঘটিয়েছে, কিন্তু স্পষ্ট কিছু মনে পড়ছে না। আমার মনে হলো কিছু ঘটে গেছে যা আমি এখনও পুরোপুরি বুঝতে পারিনি, কারণ আমি জানতাম এমন কিছু ঘটবে, তাই আগেই ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলাম। আমি তখন খুব অস্বস্তিতে ছিলাম এবং বেশ ভীত ছিলাম। আমার বয়স তখন 18, কিন্তু শারীরিক পরিবর্তনের কিছু অভিজ্ঞতা তখনও অর্জন করিনি। হঠাৎই আমার কাপড়ে দাগ দেখে আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম। আমাকে কাচতে দেখে আমার স্বামী চিন্তিতভাবে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? আমি আমার কাপড় দেখালাম। তিনি শান্তভাবে বললেন, চিন্তার কিছু নেই, এটা স্বাভাবিক। তুমি হয়তো প্রথমবার এই রোগের অনুভব করছ। আমার স্বামী আমার থেকে 11 বছরের বড়, তাই তিনি এসব বিষয়ে অভিজ্ঞ ছিলেন।
তিনি আমার উদ্বেগ বুঝতে পারলেন এবং বললেন, তুমি স্নান করে নাও, আমি তোমার জন্য যা দরকার তা নিয়ে আসছি। এই স্নেহশীলতায় আমার প্রতি তার যত্নবোধ আরও গভীর হয়ে উঠল। তারপর আমি রান্নাঘরে গিয়ে নাস্তা প্রস্তুত করছিলাম। হঠাৎ আমার শ্বশুর এসে বললেন, এই পরিবর্তনগুলো সাময়িক, কিছুদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। নাস্তার পর থেকে বাড়ির কাজের দিকটা কাজের লোকেরা সামলে নেবে। আমার শ্বশুরের কথা শুনে অনেক লজ্জা পেলাম। আমি জানতাম শ্বশুর আমার দিকে সব সময় নজর রাখতেন। আমি আমার রুমে ফিরে দেখি সুমন তার প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, কিছুদিনের জন্য আমাকে গ্রামের বাইরে যেতে হবে, বাবাই তোমার দেখাশোনা করবে। কিছুক্ষণ পর সুমন তার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। সে বিদায় নেয়ার সময় বাবাকে বলল, বাবা, নিজের খেয়াল রাখবেন। আমি কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লাম, কিন্তু স্বামী তার দায়িত্ব দিয়ে গেলেন, তাই নিজেকে সাহস দিলাম। শ্বশুর ঘরে ঢোকার পর আমি অনুভব করলাম তার মনে কিছু ভিন্ন চিন্তা চলছে। তিনি আমার কাঁধে বন্ধুর মতো হাত রাখলেন এবং বললেন, সুমন আমাকে বলেছে তোমার যত্ন নিতে। কোনো কিছুতে লজ্জা পেও না। তুমি যা চাও বলো, আর বাকিটা আমি দেখব। তার এই কথায় আমি একটু বিস্মিত হলাম, তবে শ্বশুরের কথায় কোনো খারাপ উদ্দেশ্য খুঁজে পেলাম না। কিন্তু আমি জানতাম যে তার মনে কি চলছে। আমি তার প্রতি একটু প্রতিক্রিয়া দেখালাম এবং সে তার হাত সরিয়ে নিল। আমি খুশি ছিলাম যে সুমন কয়েকদিনের জন্য বাড়িতে আসবে না, তাই আমি নিজেকে একটু স্বস্তি দিলাম। তবে আমার শ্বশুরের আচরণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন ছিলাম। রাতে শ্বশুর আমার জন্য কিছু নিয়ে আসলেন এবং কাজের লোকদেরকেও নাস্তা করতে বললেন। তিনি বললেন, তুমি ভালো আছো না, তাই আমি যদি সাহায্য না করি তাহলে কে করবে? তার কথাগুলো শুনে আমি একটু সন্দেহ করছিলাম। শ্বশুর বললেন, সুমন তার কাজে ব্যস্ত, তাই এখন তোমার দেখাশোনা আমাকেই করতে হবে। তিনি যখনই আমার রুমে আসতেন তখনই কিছু না কিছু বলতেন। আমি বুঝতে পারছিলাম তিনি আমাকে তার ছেলের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। একদিন তিনি আমাকে কেনাকাটা করতে নিয়ে গেলেন। ফিরে আসার পর শ্বশুর বললেন, এই নতুন পোশাকটি পরো এবং দেখাও কেমন লাগছে। আমি যখন পোশাকটি পরলাম তখন তিনি একটু বিস্মিত হয়ে তাকিয়েছিলেন। মনে হয় কোনো দিন দেখেনি। পোশাকটি কিছুটা আটসাট ছিল এবং আমি সেটা বুঝতে পারছিলাম। তবুও শ্বশুর বললেন, এই পোশাকটি তোমার জন্য ঢিলেঢালা লাগছে, মনে হয় তুমি ঠিকমতো সাজগোজ করনি। তিনি এগিয়ে এসে ড্রেসের ফিতা বাঁধতে লাগলেন। সেই সময়ে তাসলিমা বাই দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এবং সবকিছু লক্ষ্য করছিল। শ্বশুর বাইরে বেরিয়ে গেলেন আর তাসলিমা বাই আমার কাছে এসে বলল, তুমি তোমার নতুন জীবনের সাথে বেশ খাপ খেয়ে নিয়েছ। তোমাকে দেখে ভালো লাগছে। আমি তাকে বললাম, তাসলিমা বাই, তুমি ভুল বুঝছ। আমার স্বামী গত সপ্তাহ থেকে বাড়িতে নেই এবং আমি তার সঙ্গে তেমন কোনো স্মৃতি মনে করতে পারছি না। তাসলিমা বাই বিস্মিত হয়ে বলল, তাহলে তুমি গত সপ্তাহ থেকে শ্বশুরবাড়িতে একা আছো? হ্যাঁ, যখন আমি ঘরে ঢুকলাম আমি দেখলাম শ্বশুর তোমার পিঠে ফিতা বাঁধছে। তাসলিমা বাই মুচকি হেসে বলল, তোমাদের মধ্যে কিছু একটা ঘটছে, তাই না? তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ভালো সময় কাটাচ্ছ মনে হচ্ছে। তারপর তিনি আমার হাতে একটি বিয়ের কার্ড তুলে দিয়ে বললেন, এটা আমার মেয়ের বিয়ের আমন্ত্রণপত্র। বিয়েতে আসতে ভুলবে না, আর শ্বশুর ও স্বামীকে একই রকমের পোশাক পরতে বলো। তাসলিমা বাই তখন আমার দিকে এক নজরে তাকালেন, যেন কিছু বুঝতে পারলেন। আমি তার দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম কিছু অস্বস্তি হচ্ছে। আমি রুমে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম শরীরে কিছুটা পরিবর্তন হয়েছে, যা আমি আগে খেয়াল করিনি। তখনই হঠাৎ আমার শ্বশুর এসে উপস্থিত হলেন এবং আমি একটু অবাক হলাম। আমি দ্রুত পোশাক ঠিক করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা ঠিকমতো বসছিল না। আমার অস্বস্তি হচ্ছিল, তাই বললাম, শ্বশুর, একটু ফিতাটা লাগায় দেন। তিনি আমার কথা মতো ফিতাটা লাগাই দিলেন। তারপরেও মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। তারপর শ্বশুর বলল, আমার একটু পা ব্যথা করছে। আমি শ্বশুরের পরামর্শে তার পা মালিশ করতে লাগলাম, কিন্তু তার দৃষ্টিতে কিছু অদ্ভুত দেখছিল। আমার পোশাক তখন ঠিকমতো বসছিল না, তাই দ্রুত রুম থেকে বেরিয়ে এলাম। শ্বশুর আমাকে দেখে কিছু বললেন না। আমি বাইরে এসে সোফায় শুয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল, আমার স্বামী আমাকে সোফায় দেখে জিজ্ঞেস করলেন, তুমি এখানে কেন? আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই শ্বশুর এসে বললেন, তোমার স্ত্রী এখন অনেক বড় হয়েছে, তার দিকে নজর রাখো। তিনি আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ দিচ্ছেন আমার স্বামীকে। সকালে শ্বশুরের কিছু কথা শুনে আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম। মনে হচ্ছিল তার কথাগুলো আমার জীবনের শান্তি নষ্ট করতে পারে। কিন্তু তখন সুমন আমার দিকে তাকিয়ে বলল, আমি নেহার বাইরের রূপ দেখে বিয়ে করিনি।
তার মধ্যে যে আন্তরিকতা আর মানসিক শক্তি আছে সেগুলোই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার শরীর যেমনই হোক, সে আমার স্ত্রী এবং আমি তাকে কোনো কারণেই ছেড়ে যাব না। স্বামীর মুখে এমন কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। আমি বুঝতে পারলাম, আমি যাকে শুধু বাহ্যিক অবয়ব দিয়ে বিচার করছিলাম তার হৃদয় কতটা বিশুদ্ধ। আমি শ্বশুরকে বললাম, আমি জানি না আপনি কেন আমার জীবনকে জটিল করতে চাচ্ছেন, কিন্তু আপনার কোনো কৌশলী সুমন এর মতামত বদলাতে পারবে না। সে এমন একজন যার মন পরিষ্কার এবং সৎ, আর এখন আমি তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করেছি। শ্বশুর উত্তরে বললেন, আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে বাহ্যিক সৌন্দর্যই সব কিছু নয়। তুমি যে গর্ব করছিলে সেটাই তোমার পরিবর্তন আনতে বাধ্য করেছে। কিন্তু মনে রেখো, ভালোবাসা মুখের সৌন্দর্য বা শরীরের আকৃতির উপর নির্ভর করে না। প্রকৃত ভালোবাসা আসে অন্তরের গভীরতা থেকে। তারপরও শ্বশুর বললেন, ভালোবাসা যদি সত্যিই থাকে তাহলে তা শরীর বা মুখের উপর নির্ভর করে না, প্রকৃতির সঙ্গেই তা সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। সুমন কখনো আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বলেনি, তার প্রতি আমার শ্রদ্ধা এখন আরও বেড়ে গেছে। 4 দিন পরে তাসলিমা বাইজের মেয়ের বিয়েতে আমরা উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখি তাসলিমা বাইয়ের জামাই আমাকে অভ্যর্থনা জানাচ্ছে, চোখে আনন্দের অশ্রু নিয়ে সে আমার প্রশংসা করছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে তার এই প্রশংসার পেছনে আমার স্বামীর সম্পদের প্রভাব রয়েছে। তখন আমি সুমনকে বললাম, তোমার যদি এত টাকা থাকে তাহলে তুমি চাইলে স্লিম হতে পারতে। কেন করনি? সুমন হাসি মুখে বলল, নেহা, আমি এমন একজন সঙ্গী চেয়েছিলাম যে আমাকে আমার আসল রূপে গ্রহণ করবে। আমার সম্পদের জন্য অনেকেই আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি এমন একজনকে খুঁজছিলাম যার মধ্যে সরলতা এবং আন্তরিকতা আছে। তোমার মধ্যে আমি সেই গুণগুলো পেয়েছি, তাই তোমাকে আমার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। আর তুমি যেমনটা ভাবছ, আমার বয়স 30 নয়, বরঞ্চ 20। আমার শরীরের গঠনটাই আমাকে একটু বয়স্ক দেখায়, আর কিছু নয়। এরপর সে বলল, যদি তুমি চাও আমি স্লিম হই, তাহলে আমি এখন থেকেই ব্যায়াম করতে রাজি আছি। তোমার মতো আমিও ডায়েটিং শুরু করব। আমরা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে হাসতে লাগলাম। এখন মনে হচ্ছিল শ্বশুরের হাত থেকেও বাঁচলাম, এবং যাকে এতদিন খারাপ ভাবতাম সেই এখন আমার আসল ভালোবাসা, আসল জীবনসঙ্গী। শ্বশুরে কুকর্মের কথা প্রকাশ করার পর থেকেই সে আমাকে এখন অনেক বেশি ভালোবাসে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।